সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মঞ্চের মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য আপনার দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজু হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, একজন আদর্শ সংগ্রামী গণতন্ত্রকামী যোদ্ধা জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন আমাদের যুবদলের সিনিয়র সভাপতি জনাব রেজাউল করিম পল, যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, আমাদের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই তিন সংগঠনের নেতা, সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি হিসাবে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। প্লিজ ভাই পেছনে আরো পেছনে, এই যে কর্নার এখানে সাংবাদিক ছাড়া কেউ দাঁড়াবে না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অনেকেই রেখেছেন। আমার পরে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করেছেন এবং পরিচালনা করে যাচ্ছেন। আপনাদের সকলকে এই সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটি তারেক রহমানের সংগঠন, তারেক রহমান এটি চায়। জাতীয় রাজনীতি নিয়ে আমার আগের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমার সভাপতি আজকের অনুষ্ঠানে তিনি হয়তো কিছু কথা বলবেন। আমি জাতীয় রাজনীতির দিকে খুব একটা যাব না, তবে প্রসঙ্গক্রমে দু একটি কথা বলতেই হয়। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপরে চেপে থাকা একটি জগদ্দল পাথর স্বৈরাচার, খুনি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণকারী শেখ হাসিনা পতন হয়েছে। আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়নি, শেখ হাসিনার পতন হয়েছে, তাই না? আচ্ছা, কিছু বিষয় আপনাদের কাছে প্রশ্ন আসে, আমরা যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। কারণ যেটি সত্যি সেটি সবাইকে বলতে হবে। আপনি যা বলবেন আমিও তাই বলবো, এটি রাজনৈতিক নিয়ম। আমরা যদি আপনাদেরকে না বলি, আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করবেন, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করবো, অন্য নেতারা অন্য নেতাদের মতো ব্যাখ্যা করবে, বিষয়টি সুন্দর দেখাবে। তো আন্দোলন কিভাবে হয়েছে, কখন হয়েছে, এটি নিয়ে কিন্তু আমরা সবাই জানি। আন্দোলন পরবর্তী সময়ে একটি বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই আন্দোলনের কৃতিত্ব কার, কথা খেয়াল করেন, এই আন্দোলনের কৃতিত্ব কার, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের বিতর্ক তৈরি করছে। কি করছে না? বিভিন্ন রাজনৈতিক দল বিতর্ক করছে, ছাত্র আন্দোলনের কর্মীরা বিতর্ক করছে, করেছে তো, এখনো চলছে এবং এটি আরো অনেক দিন চলবে। মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। আজও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের ফয়সালা কিন্তু আমরা জানি না, সেই ফয়সালা কিন্তু আজও হয়নি। 71 সালের মুক্তিযুদ্ধের এখানে অনেকেই আছেন যাদের বয়স, আমরা এখানে যারা আছেন দু একজন না, সবাই অলমোস্ট 71 পরবর্তী প্রজন্ম, জন্মই হয়েছে 71-এর পরে না। 71 সালে কারো জন্ম হলো 2, 3, 4 বছর বয়স হলো।
তো সেই ইতিহাস কিন্তু আজও অমীমাংসিত। কি ইতিহাস আজও মীমাংসিত? ইতিহাস কিন্তু আজও অমীমাংসিত। তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে আমরা 2024 সালে। আজকে এখানে যারা বসে আছি আমরা কিন্তু সবাই তরুণ, সবাই যুবক, সবাই ছাত্র। এখানে যারা বসে আছেন তারাই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক। প্রথম মুক্তিযুদ্ধ যখন হয়েছে সেই অমীমাংসিত যে বিষয়টি ছিল, তৃতীয় মুক্তিযুদ্ধের সময় এসে আমরা ওই কাজটি আর হতে দেব না। এই 24-এর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন কারো কাছে শেখার প্রয়োজন নেই। আমরা এই যুদ্ধের প্রকৃত যোদ্ধার ইতিহাস আমাদের কাছ থেকে জানতে হবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে এই ইতিহাস যেন বিকৃত না হয়। ইতিহাসের কৃতিত্ব নেওয়ার জন্য এখন বহু লোক এসেছে। একটি সহজ কথা, একটি লাইনের মধ্যে একটি উত্তর নেই, খেয়াল করবেন, বলবেন আপনারা মানুষকে। মানুষ আপনাদের কাছে জানতে চাইবে, শুনতে চাইবে। আপনাদের কথার মাধ্যমে এই ইতিহাস রচিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম জানবে সঠিক ইতিহাস। ভুল ইতিহাস তৈরি করে দেশকে বিপদগামী করার জন্য একটি চক্র কিন্তু উঠে পড়ে লেগেছে। খেয়াল করেন, একটি চক্র কিন্তু উঠে পড়ে লেগেছে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশের জন্য করেছে, মানুষের অধিকারের জন্য করেছে, স্বাধীনতার জন্য করেছে। অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যারা সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করে না, করেছে। বহু মুক্তিযোদ্ধা আছে যাদের সার্টিফিকেট নেই। আর মজার জিনিস হলো, যাদের সার্টিফিকেট আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বলে গলা ফাটিয়ে ফাটিয়ে এই স্বাধীনতার সুফল 50 বছর যাবৎ ভোগ করেছে, তারা তো মুক্তিযুদ্ধ তো তারা নয়। অনেকে মুক্তিযুদ্ধের সময় সাদালতি হয়। এর মধ্যে অনেকে আছে স্টাবলিশড রাজাকার, যারা পরবর্তীতে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মুক্তিযুদ্ধ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং মুক্তিযুদ্ধের সুফল ভোগ করেছে। আপনাদের মনে থাকার কথা, 11 জন সেক্টর কমান্ডারের একজন সেক্টর কমান্ডার আওয়ামী লীগে ছিল না। একজন সেক্টর কমান্ডারের একটা সময় আওয়ামী লীগে ছিল না। তারা হলো মুক্তিযুদ্ধের প্রকৃত শক্তি। আমি আগে একদিন বক্তৃতায় বলেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা হলো সেটি যেটি মুক্তিযোদ্ধার চেতনা। রাজাকারের চেতনা, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না, তার চেতনা কি মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে? সেই কারণেই আপনারা দেখবেন গত 17 বছর যাবৎ ওই বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করার কারণেই রাজনৈতিক একটি দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ পরিবার মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে মানুষের মাঝে প্রচার করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে না বলি বিকৃত মুক্তিযুদ্ধের চেতনাও তারা মানুষের মধ্যে প্রচার করেছে। এবং শুধু তাই করেনি, ওই বিকৃত চেতনা তারা বাস্তবায়ন করেছে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এক পরিবারকে স্বাধীন করেছে, শেখ পরিবার। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাকশাল তৈরি করতে হবে। কি কথা ঠিক? তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এই দেশ আমার এবং আমার বাবা, এই দেশের যে সম্পত্তি আমার দরকার হবে সেই সম্পত্তি আমি নিয়ে যাব। তাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো অমুকের সুন্দরী মেয়ে আছে, আমার বয়স যাই হোক তাকে বিয়ে করতে হবে। এটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামরিক অফিসারদের সুন্দর স্ত্রী দেখতে তাদেরকে ধরে নিয়ে যেতে হবে। এটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ষণের সেঞ্চুরি করা। হয়েছে না আওয়ামী লীগেরা বলে ধর্ষণের সেঞ্চুরি? তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল ঠিকাদারি কাজ করবে, রডের বদলে বাঁশ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা তারা ছিল না। কথাগুলো বললাম এই কারণে, এইটার সাথে আজকের আলোচনার বিষয়গুলো নিয়ে ওদের যে মুক্তিযুদ্ধের চেতনা আর শহীদ জিয়ার যে মুক্তিযুদ্ধের চেতনা, দুটো কি এক? শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা, বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা আর শেখ হাসিনা খুনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা কি এক? শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের মাঝে যেতে হবে। ওই চেতনা ছিল খাত খননের মাধ্যমে বাংলাদেশের শেষ ব্যবস্থা প্রবর্তন করে খাত
আত্মে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এটি ছিল তার মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের, তখন 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষের 14 কোটি কর্মঠ হাতকে বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স বাংলাদেশে এনে বাংলাদেশকে সোনার বাংলাদেশ তৈরি করতে, তাই না? তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি করে আমাদের নারী বোনদেরকে, মাদেরকে স্বাবলম্বী করতে হবে এবং বিদেশ থেকে রেমিটেন্স এনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। এটি তো ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযোদ্ধারা স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষের স্বাধীনতা, যেই পাঞ্জাবিরা মানুষের অধিকার হরণ করেছিল, যে মানুষের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের উপরে জুলুম করেছিল, এই বাংলাদেশ থেকে সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলিত করা এবং তাদেরকে হৃষ্টপুষ্ট করা, এটির বিরোধিত লড়াই। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ চেতনাটি, সেটি হলো মানুষ তার ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে। এটি তো ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। তার কথাগুলো বললাম এই কারণে, আপনি দেখেন আওয়ামী লীগ একটি চেতনাকেও তারা ধারণ করে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা কোনটি ধারে কাছেই আওয়ামী লীগ ছিল না। তার মানে এই চেতনায় তারা বিশ্বাসও করে না, তারা মুক্তিযুদ্ধ করেও না, তারা বিশ্বাস করে মানুষকে ভাওতাবাজি দেওয়ার জন্য তারা এই পুরনো কথাগুলো বললাম। একটি কারণ আছে, কারণটি ঘুরে আসে। আজকে যে 24-এর মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে কৃতিত্ব নেওয়ার জন্য বহু লোক এখন মুক্তিযুদ্ধের দাবি করে, কিন্তু 17টি বছর যাব। আপনার মনে আছে যেদিন 2009 সালে বিএনপি কাউন্সিল হয়েছিল বা চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে, আপনারা অনেকেই দেখছেন কাউন্সিলে দিয়ে থাকে, সেই কাউন্সিলের স্লোগান ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই সরকার যখন অবৈধভাবে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, বেগম খালেদা জিয়া ওই দিনই বুঝেছিলেন, আমরা বুঝতে পারিনি, মানুষ বুঝতে পারেনি যে এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সেজন্যই সেদিন তিনি স্লোগান তুলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই থেকে শুরু। আজকে অনেকেই এই সাফল্যের কৃতিত্বের দাবিদার করে, আমরা অস্বীকার করি। আমরা আওয়ামী লীগের মতো মানসিকতা ধারণ করি না, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা বিশ্বাস করি এদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষ সবাই মন থেকে তার ভোটাধিকারের প্রত্যাশায়, তার জীবনের স্বাধীনতার প্রত্যাশায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে তারা আক্রান্ত হতে হতে সবাই একসাথে রাস্তায় নেমেছে, সবাই যুদ্ধ করেছে, সবাই এই স্বৈরাচারকে পতনে ভূমিকা রেখেছে। কেউ এককভাবে ভূমিকা রাখে, যারা বলছে, অনেকে দাবি করছে এককভাবে ভূমিকা রাখছে। সতর্ক থাকবেন, তারা এই দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসকে তারা কলঙ্কিত করতে চায়, এই স্বাধীনতার ইতিহাসকে তারা বিকৃত করতে চায়, যাতে বাংলাদেশ রাষ্ট্রটি সামনের দিকে এগিয়ে যেতে না পারে। যেই রাষ্ট্রের ইতিহাস ঠিক থাকে না, ঠিক মতো লেখা হয় না, সেই রাষ্ট্র কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আজকে সেই স্বাধীনতার পরবর্তী সময় এসে আমরা যেটি লক্ষ্য করলাম, সেটি হলো অনেক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে। নতুন সরকার এসেছে, আমরা সরকারকে স্বাগত জানিয়েছি, এখনো জানি। নতুন সরকার এসেছে, আমরা সরকারকে স্বাগত জানাই। সরকার যে সংস্কার প্রস্তাবগুলোর কথা বলছে, এই সংস্কার প্রস্তাব তো আমাদের নেতা তারেক রহমান দিয়েছে। 31 দফা সংস্কার প্রস্তাব আরো 2 থেকে 2.5 বছর আগে উনি সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেই সংস্কার প্রস্তাবটা ঘোষণা করেছে। সেটা নিয়ে ওনারা কাজ করছেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা সংস্কার করেন, আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যান, আপনারা মানুষের ভোটের মাধ্যমে বৈধ সরকার প্রতিষ্ঠা। অনেকেই তো আপনাদেরকে বলবে, যারা দুষ্ট লোক, আমরা বলবো না আপনাদের বৈধতা নাই, আপনারা অবৈধ সরকার। সেই কথা আপনারা শুনতে যাবেন না।
আপনারা সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে মানুষের ভোটের অধিকারের দিকে যান, মানুষের ভোটের ব্যবস্থা করেন, মানুষ যাকে ভোট দিবে তাকেই আপনারা তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন, মানুষের ভোটের অধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটি তো আমরা চাই। তো সেই জায়গাটিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। মানুষের সমালোচনা, রাষ্ট্রের সমালোচনা, সরকারের সমালোচনা করার জন্যই তো এই স্বাধীনতা যুদ্ধ দ্বিতীয় প্রজন্ম। একটা সময় ছিল আওয়ামী লীগের সমালোচনা করলে তো তাকে পুলিশ ধরে দিয়ে যেতে চেয়ে, আওয়ামী লীগের সমালোচনা করলে পুলিশ তাকে ছেড়ে ধরে নিয়ে যেত। আজকে এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই, যে কেউ প্রকাশ্যে দাঁড়িয়ে আমি যদি কোনো অপরাধ করি আমার সমালোচনা করবে, আমার বিএনপির সমালোচনা করবে, বিএনপির নেতৃত্বের সমালোচনা করবে যদি বিএনপি কোনো অপরাধ, আবার আমরাও তার যদি কোনো ভুল চোখে পড়ে সেটি বলবো, সেখানে তো দোষের কিছু নেই। তো তারা আজকে যেটি হয়েছে, এই নতুন সরকার আসার পরে আমাদের কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যেই প্রেক্ষাপটে আজকের আলোচনা হলো সাম্য এবং মানবিক সমাজ নির্মাণ, তারেক রহমানের দিক নির্দেশনা শীর্ষক আলোচনা। নতুন সরকার এসেছে, নতুন যুদ্ধ মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সব সময় বিনম্র শ্রদ্ধা জানাই। যে মানুষগুলো, যে ছাত্র জনতা, শিশু, কোমলমতি ছাত্ররা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদেরকে যেমন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের শহীদের মর্যাদা দান করে। পাশাপাশি আমার জাতীয়তাবাদী দলের সৈনিকরা যারা তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবত, এই 1.5 মাসে কিন্তু এই যুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পটভূমি রচিত হয়নি। 24-এর স্বাধীনতার ইতিহাস কিন্তু 1.5 মাস যাবত রচিত হয়নি। আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা 17 বছর যাবত আমরা লড়াই করেছি, আমরা জেল খেটেছি, আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, আমরা পুলিশের নির্যাতনে বাড়িতে না থাকতে পারে আপনারা ধান খেতে দেখেছেন না? আপনারা বাচ্চাদের মধ্যে আমরা রাত কাটিয়েছি, আমরা গরু ঘরের মধ্যে রাত কাটিয়েছি, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য। ইলিয়াস আলীর মতো নেতারা গুম হয়ে গেছে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। এরকম শত শত মানুষকে গুম করা হয়েছে কিসের জন্য? জনগণের অধিকার নিয়ে তারা কথা। তারা ভয় পেয়েছিল যে এই অধিকার নিয়ে যদি কথা বলে মানুষ সোচ্চার হয় তাহলে ক্ষমতার পতন ঘটবে। ক্ষমতা থেকেছে, আল্লাহ লীলা খেলা আছে না? মানুষের অভিশাপ, আমার সেই ভাইহারা বোনের দীর্ঘ নিঃশ্বাস, ছেলেহারা মায়ের দীর্ঘ নিঃশ্বাস, স্বামীহারা স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস, সব সরাসরি গিয়ে আল্লাহ আরো সেদিকে পৌঁছেছে। আল্লাহ যে কথাগুলো বলছিলাম, আমরা লড়াইটা তো একদিনে হয়, অসংখ্য মানুষের এই তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনা লড়াইটা হয়েছে। ছাত্র জনতা ভূমিকা রেখেছে, আমরা সবাইকে কৃতিত্ব দিতে চাই। কিন্তু আপত্তিটা তৈরি হয় যখন আমাদের যতটুকু অংশীদারিত্ব আছে, একমাত্র আমরাই তো 17 বছর লড়াই করেছি। খেয়াল করে দেখেন, ওটি যখন কিছু কুলাঙ্গার অস্বীকার করে তখনই কিন্তু আমাদের কথা বলার সুযোগ তৈরি হয়। আমাদের নিয়ে কথা বলতে চাই না। মানুষ লড়াই করেছে, ছাত্র জনতা, কোমলমতি শিশুরা লড়াই করেছে, আমাদেরকে আহ্বান করেছে। রাজনৈতিক দল, ব্যক্তি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ওদেরকে সমর্থন দিয়েছি, সর্বাত্মক সমর্থন দিয়েছি। ওরা 2 কদম যখন আগিয়েছে, আমরা 5 কদম আগিয়েছি। ওদেরকে নিয়ে আমরা লড়াইটা করেছি। আমাদেরকে তো কারণে কৃতিত্ব দিতে কোনো আপত্তি নেই। যখন কিছু দুষ্ট মানুষ, এই স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীরা আমাদের কৃতিত্বকে অস্বীকার করে, তখন তো কথা বলতে এবং কথা বলতে হবে। আপনাদেরকে কথা বলতে হবে। ওরা দেশের শত্রু, ওরা কিন্তু ইতিহাস আবারও বিকৃত করবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে, কথা বলতে হবে।
কারণটা কি? এই যে তারা ইতিহাস বিকৃত করছে, কিছু পরিবেশ নষ্ট হচ্ছে, একটি দেশ, নতুন দেশ স্বাধীন হওয়ার পরে তারেক রহমানের নির্দেশনাগুলো বলছি, খেয়াল করুন। হওয়ার পরবর্তীতে দেখা গেল কি, পুলিশ প্রশাসন হঠাৎ করে নাই হয়ে গেল। একটি রাষ্ট্র যত আধুনিক রাষ্ট্রই হোক, পুলিশ যখন নাই হয়ে যায়, পুলিশ যখন কাজ করে না, তখন কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এটি অনেক সভ্য রাষ্ট্র আছে। আমাদের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে লড়াই করেছি, সংগ্রাম করেছি, খেয়াল করে হঠাৎ করে পুলিশ বাহিনী নাই। আশ্চর্য জিনিস। মুক্তিযুদ্ধের পরে এটি একটি ষড়যন্ত্র, আমি ব্যাখ্যা করছি আপনাদের। মুক্তিযুদ্ধের পরে 9 মাস যুদ্ধের পরেও কিন্তু বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গেল, আর এই 5 তারিখের পরে কিন্তু থানাগুলো খালি হয়ে গেল। আমি পুলিশ বাহিনীকে ব্লেম করবো, সব পুলিশ খারাপ তা বলবো, আমি বলবো না যে সব পুলিশ খারাপ, অবশ্যই কিছু ভালো মানুষ আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, এই সরকার আসার পরে কোন পুলিশ তো নিয়োগ দেয় না, হয়েছে? যা নিয়োগ হয়েছে ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে, আর টুকটাক যদি কিছু আগে থাকে, টুকটাক যদি কিছু থাকে, 17 বছর তো তারাই নিয়োগ দিয়েছে। তো ভাই, পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে সম্মান রেখেই বলছি, আপনাদের পেশার অনেকের ব্যক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকার কোনো কারণ নাই, কিন্তু আপনার ওই পেশার প্রতি সম্মান রেখেই বলছি, আপনারাই তো তারা রাস্তার উপর দাঁড়িয়ে চোখের সামনে বাচ্চা ছেলেদের বুকের মধ্যে গুলি করে দিয়েছে। আপনারাই তো তারা ইলিয়াস আলীর মতো প্রতিভাবান জাতীয় নেতাকে ধরে নিয়ে গুম করে ফেলেছেন। কোথায় আছে? আপনারাই তো তারা ভোটের অধিকারের জন্য রাজপথে যখন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা মিছিল করেছে, পাখির মতো গুলি করে মেরে ফেলেছে, পাখির মতো গুলি করে মেরে ফেলেছেন। 2000-এর উপর নেতা কর্মী শুধুমাত্র রাস্তায় পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আপনারাই তো তারা। বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আওয়ামী লীগের বড় বড় নেতা। মানুষকে গুলি করে মেরে দিয়েছে, নাম বলে কাউকে হাইলাইট করে। আপনারাই তো সেই পুলিশ চার্জশিট দিয়েছেন, তাদের কোনো অপরাধ। বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ধর্ষণ করে মেরে ফেলেছে। আপনারাই তো সেই পুলিশ যে যারা বলেছেন কোনো অপরাধ নেই, ফ্রেশ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, চারিত্রিক সার্টিফিকেট, এই নাম, পিতার নাম অমুক, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তার মতো ভালো মানুষ আর হয় না। পুলিশের কাজ করেছে না? আপনারাই তো পুলিশ। এতগুলো মানুষ জীবন দিল, আপনি চিন্তা করে দেখেন, 7 দিন, 10 দিন, 15 দিনে 1500 মানুষ জীবন দিল। রাস্তার মধ্যে গুলি করে মানুষকে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেছেন গাড়ির উপর থেকে, ওই যে পুলিশের আর্মার কারগুলোর উপর থেকে টেনে ফেলে দিয়েছে জীবন তোলা, তার উপরে মানুষকে গুলি করে দিয়েছে। আমি চোখের সামনে দেখেছি। এই দিক দিয়ে গুলি ঢুকেছে আমার পাশে, ওই দিক দিয়ে মগজ বেরিয়ে মুহূর্তের মধ্যে মানুষ পড়ে গেছে ঢাকার রাস্তায়। ভাই, বিশ্বাস করতেন এখানে যারা নেতৃত্ব বসে আছে, রাখি হয়তো আমার চেয়ে বেশি। আমরা এই দপ্তরের ঘা, দপ্তরের স্মৃতি নিয়ে এখন বসে আছি। বিশ্বাস করবেন না, এই হাতে কত মানুষকে কবরে নামিয়েছে, নামাতে নামাতে এখন শক্ত। বয়স হয়তো না খুব বেশি, কিন্তু বয়সের অভিজ্ঞতাটা হয়তো বেশি। তো যে পুলিশ প্রসঙ্গে আছে, আপনারা এত কিছু করেছেন, এত কিছু পারেন। আপনারা হালালে হালাল করেছেন, হালালে হালাল করেছেন। শুধু নারীকে পুরুষ করা ছাড়া আর পুরুষকে নারী করা ছাড়া এই পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। আজকে একেবারে ফেরেশতা হয়ে গেল, রাস্তায় চুরি করছে, ডাকাতি করছে, আপনারা ধরছেন না, আপনারা কিছু বলছেন না। আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এমন আহ্বান জানাতে চাই, এই পুলিশের প্রতি দৃষ্টি রাখেন।
এই পুলিশকে নজরদারির মধ্যে রাখেন, তাদেরকে তাদেরকে জোর করে ফোর্স করে তাদের দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করেন, তাদেরকে অ্যাক্টিভ করেন। বিএনপি দীর্ঘদিন যাবৎ 5 তারিখের পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য বিএনপি নেতা কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছে। আপনাদের এটা কি বিএনপির দায়িত্ব? এটা প্রশাসনের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। আপনি সরকারে আছেন, আপনার দায়িত্ব। বাংলাদেশের 5 তারিখের পরে কোন পুলিশকে কোন বিএনপি নেতা বলেছে যে অমুককে ধরা যাবে না? অমুককে কেন ধরছেন? আপনারা কেন যারা অন্যায় করছে তাদেরকে ধরছেন না? আমি দৃঢ়ভাবে বলতে চাই, এগুলো হচ্ছে ষড়যন্ত্র, এগুলো হচ্ছে ষড়যন্ত্র। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আহ্বান জানাতে চাই, আমরা চাই আপনারা রাষ্ট্রের ভালো করুন, সংস্কার করুন, একটি জাতীয় নির্বাচন দেন, কিন্তু সেই পর্যন্ত যেতে হলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা এই প্রশাসনকে শক্তভাবে হ্যান্ডেল করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি যাতে তারা শক্ত হাতে তাদের রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে পালন করে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার চাই বলে আরেকটি জিনিস আহ্বান জানাতে চাই আজকের এই সমাবেশ থেকে। আপনারা বলেছেন 3 তারিখ দিয়েছেন, পুলিশকে তার কাজে যোগদান করতে বলেছেন। গত কয়েকদিন আগেও আমরা শুনেছি আপনারা বলেছেন যারা কাজে যোগ দেয়নি আর তাদেরকে যোগ দিতে দেওয়া হবে না, তাদেরকে পলাতক দেখা হবে। আমরা আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের কোন কোন পুলিশ, কত শো কিংবা কত হাজার পুলিশ এখন পর্যন্ত কাজে যোগ দেয় নাই, পলাতক অবস্থায় আছে? পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনী, অন্যান্য প্রশাসনের কারা কাজে যোগ দেয়নি, তাদের তালিকা এবং তারা কি করেছে সেই শ্বেতপত্র আমরা জানতে চাই। বাংলাদেশের চাকরি করবেন, যে চাকরিতে যোগ দিবে না, আপনি তালিকা জানাবেন না আমাকে? আমি রাষ্ট্রের মালিক, আমাদেরকে জানাতে বাধ্য আপনি যে সরকারি আমার আপনার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, ওর কত লোক সাহস চাকরিতে যোগ দেয়নি। আমরা জানতে চাই এরা কারা, এরা কি করেছে, কি মানবিক অপরাধ এরা করেছে এবং আপনারা সচেতন থাকবেন প্রত্যেকটা বিষয়। ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। সর্বশেষ যে কথাটি বলবো, সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে হবে। আজকে সুনামগঞ্জবাসীর সুনাম কি নষ্ট হয়েছে? একটু সুনাম আছে? নষ্ট হয় না? একটু একটু হয়েছে, 2-4টা বহিষ্কার তো হয়েছে। তারেক রহমানের নির্দেশ পরিষ্কার হবে, পরিষ্কার কথা বলে যাব, কান খারাপ করে শুনে রাখবেন। মনে করতে পারেন যে নেতারা এরকম আসে ভুলে চলে যায়, পরে ভুলে যাবে। আমরা কিন্তু ভোলার লোক না। অসংখ্য মানুষের রক্তের উপরে আজকে এখানে দাঁড়িয়ে আছে। জীবনে অনেক কিছু ছেড়ে দিয়েছি। জীবনের মানি হলো মানুষের সাথে থাকবে প্রত্যাশা। জীবনের সুখ দুঃখ অনেক কিছু ছেড়ে দিয়েছি আমরা, ভুলে যাওয়ার লোক আমরা। কেউ কোন ধরনের কোন অপরাধের সাথে, নৈতিক অপরাধের সাথে যুক্ত হবে। রাজনৈতিক কর্মীর সংজ্ঞা শহীদ জিয়া পরিষ্কার করে বলা হয়েছে, যারা দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না, তারাই হল দলের প্রকৃত কর্মী। আপনারা দুঃসময়ে কিন্তু পালিয়ে যাবেন। এই সুনামগঞ্জের রাস্তায় বাংলাদেশের যে কয়টি জেলা আন্দোলন, সংগ্রাম, হত্যা, অবরোধে বড় বড় মিছিল করেছে, তার মধ্যে সুনামগঞ্জ জেলা অন্যতম। তার মানে আপনারা দুঃসময়ে কিন্তু পালিয়ে যাবেন, সুসময়ে এসে দয়া করে চরিত্র হারাবেন না। যদি চরিত্র হারান, আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ না, আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ না। কথা পরিষ্কার করে বলে রাখি, বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে বছরের পর বছর জেল কেটেছে। পরমায় উদাহরণ দিয়ে বলে গেছে, নিজের চোখে আমরা দেখেছি যে কোনো সময় মৃত্যুবরণ করবে। এই মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যেও উনি কিন্তু সরকারের সাথে বা কোনো অন্যায়ের সাথে আপোষ করেন। দেশনায়ক তারেক রহমান ভাই হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, পরিবারের সদস্যকে হারিয়েছেন, নিজে পঙ্গুত্ব বরণ করেছেন, অসহায় অবস্থায়
আপনাদের কারো কোনো অপরাধের জন্য এই দল এবং জাতির ক্ষতি হবে এটা তিনি মেনে নেবেন না। আচরণ সংযত করবেন। অপ্রাসঙ্গিক মনে হতে পারে, আচরণ সংযত করবেন। কিভাবে? একজন ভদ্রলোক ছিলেন ফজলুর রহমান পটল, বিএনপি ভাইস চেয়ারম্যান ছিলেন, একসময় প্রচার সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, নাম শুনেছেন? উনি মন্ত্রীও ছিলেন, উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের উনি একসময় সভাপতি ছিলেন। ওই আমলে আমি তখন ছোট, টিএসসিতে ওনার একটি বক্তব্য শুনছিলাম। উনি বলেছিলেন ছাত্রলীগ কি জিনিস এটা বুঝবেন কিভাবে, আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ কি এটা বুঝবেন কিভাবে। তো উনি মারা গেছেন অনেকদিন, আমি উদাহরণটা দিই। আওয়ামী লীগ কি এটা বোঝানোর উপায় হলো উনি প্রথম শব্দ বলছেন, আওয়ামী লীগ যারা করবে এরা দেখবেন সোজা হয়ে দাঁড়াবে না। কোথাও দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, একজনের সঙ্গে কথা বলছে, চা খাচ্ছে, সোজা হয়ে দাঁড়াবে না, এরকম বাঁকা হয়ে দাঁড়াবে। চশমাটা একবার এরকম খুলবে, আবার এরকম করবে। যার চশমা আছে তার চশমা, সানগ্লাস আছে তার সানগ্লাস, একবার মাথার উপরে নেবে, একবার গাড়ির পিছনে নেবে। আর পাঞ্জাবি বা শার্ট পরা থাকলে আমি সত্যি কথা বলছি, একজন মৃত মানুষের নামে তো মিথ্যা কথা বলবো। আর একটা কাজ করে হইলো, যখন মানুষের সাথে কথা বলবে, স্বাভাবিক কথা বললো, একবার এরকম হাত এরকম করবে, আরেকবার এরকম। কথাগুলো হাস্যকর শুনে যাবে, কথাগুলো বাস্তব। তারেক রহমানের শৈলী, তারেক রহমান যেভাবে চলাফেরা করে, মার্জিত আচার ব্যবহারে সেভাবে চলাফেরা করে। সানগ্লাস চোখের উপরে, গাড়ির পিছনে কলার দাঁড়া করানো, বুতাম 5টা খোলা, দাঁড়িয়ে দিকটা আছে দিকটা নাই, হবে না। ফ্রেন্ডলি কথা বলতেছে, ফ্রেন্ডলি কথা বলতেছে। আমার কথা যদি ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, আপনি আপনার বাবার কাছে জিজ্ঞেস করবেন, আপনার বাবা কিংবা আপনার মায়ের কাছে জিজ্ঞেস করে দেখেন যে বাবা চশমাটা যদি গাড়ির সানগ্লাসটা যদি পিছনে রাখি তাহলে কেমন লাগে আমার। আপনার বাবা যদি উত্তর দেয় ওইটা শুনবেন, আমারটা শোনার দরকার নেই। আপনার বাবা যেটা উত্তর দেয় এটা শুনবেন। আপনার মাকে জিজ্ঞেস করবেন, মা শাড়ির বুতাম 4টা খোলা, শরীরের অর্ধেক দেখা যায়, এইভাবে হাঁটলে ভালো লাগে না? আপনার মা যদি বলে ভালো লাগে, আমার কোনো আপত্তি নেই। আপনার জন্মদাতা পিতা এবং মাতা, তার সাথে কথা বলবেন, আমার কথা থেকে মিথ্যা। সৌন্দর্য মানুষের মনে, সৌন্দর্য চেহারা, সৌন্দর্য অঙ্গভঙ্গিতে। কথাগুলো বললাম এই কারণে, কারণটা শুনুন, কথাগুলো বললাম এই কারণে আপনারা প্রত্যেকে এখানে পথধারী লোক, প্রত্যেকে এখানে পথধারী লোক। উপরে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে এখানে পথধারী লোক। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ তো সবসময় পায় না তাদেরকে। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমাদের প্রতিনিধি, আমাদের সিম্বল হিসাবে, হৃদয়ে না অন্তঃস্থল থেকে যে ভালোবাসি, ওই ভালোবাসার প্রতীক হিসাবে। আর একজন এখনো বিদেশে অবস্থান, তাকে দেশে আসার সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমার প্রশ্ন, আপনারা যদি মনেই করেন, আপনারা বারবার বলেছেন এই মামলা মিথ্যা, এই মামলা বানোয়াট, এই মামলা মানুষের অধিকার নিয়ে যারা কথা বলেছে তাদের গলা টিপে ধরার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছে, তাহলে আমি জানতে চাই আজও কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হচ্ছে না? বেগম খালেদা জিয়ার মামলাগুলো আজও কেন প্রত্যাহার করা হচ্ছে না? আমরা যারা রাস্তায় ঘুমিয়েছি, যৌবন জীবন জেলখানায় কাটিয়েছি, আমাদের যৌবন কেটেছে এক জেল থেকে আরেক জেলে, হ্যান্ডকাপ থেকে ডান্ডা বেরিয়ে, এগুলো ছিল আমাদের গলার হাতের পায়ের অলংকার। আমাদের মামলাগুলো, নেতা কর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে? তালবাহানা করছেন, সুযোগ খুঁজছেন। যদি তালবাহানা করে থাকেন, ফল কিন্তু ভালো হবে না। পরিষ্কার কথা, ফল কিন্তু ভালো হবে না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলা এদেশের 100% মানুষ বিশ্বাস করে এই মামলা ভুয়া, এই মামলা মিথ্যা, এই মামলা হয়রানি করার জন্য। তাহলে 2
মাস হয়ে গেল, কেন এই মামলা প্রত্যাহার করা হলো না? বাংলাদেশের মানুষ জানতে চায়। আমি কারো নাম বলবো না, সরকারে যারা আছেন আপনাদের মামলা তো ঠিকই প্রত্যাহার করে দিয়েছে। আপনাদেরও তো মামলা ছিল, ওই মামলা তো প্রত্যাহার করে নিয়েছিলেন। তারা আপনারাই যদি বৈষম্য করেন, বাংলাদেশের মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আপনাদের উপরে কতদিন আস্থা রাখবে? যে প্রসঙ্গে বলছিলাম যে আপনার মাকে এবং বাবাকে জিজ্ঞেস করবেন, তারপরে কোনো কি বলছিলাম ভুলে গেছি। আপনার চলাফেরা আচার ব্যবহার সঙ্গে রাখবেন। কারণটি হলো আপনারা সবাই নেতা। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আপনাদের মধ্যে সাধারণ মানুষ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে খুঁজে পেল। আপনারা তাদের প্রতিনিধি, কথা ঠিক না দেখি? আপনাদের মাধ্যমে, আপনাদের মুখের মধ্যে তাদের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায় মানুষ। আপনাকে দেখে যদি আদর্শ মানুষ না হয়, নমনীয় মানুষ না মনে করে আপনার, তাহলে এই প্রভাব তারেক রহমান এবং খালেদা জিয়ার উপরে। আমরা সবাই তো তারেক রহমান খালেদা জিয়াকে মন থেকে ভালোবাসি, বাসি না? মন থেকে ভালোবাসি না? জীবন দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিলাম না? অনেক সহযোগিতা জীবন দিয়েছেন না? তাহলে আপনার মধ্যে যত তার প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, আপনাকে সংযত হওয়া উচিত না? হুন্ডা নিয়ে মহড়া দিবেন? এই সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠে যাবে, আমরা উঠিয়ে দিব। প্রত্যেকটি নেতাকর্মী, ছাত্র দলের যারা আমার ভাইয়ের আছেন, প্রাণের সংগঠন ছাত্র দল, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ছাত্র দলের প্রোডাকশন হবে। এই নতুন জেনারেশন যারা ছাত্র দলের আপনাদের পতাকা দলে আসবে, এরা বেশি সংযত হবে। এখানে যারা ছাত্র দলের ভাইয়ের আছেন, আমি যতদিন আমার জীবন থাকবে আমি নিজেকে ছাত্র দলের ভাই মনে করি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সময়, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে প্রেম ছাত্র দলের পিছনে দেয়। এই ভালোবাসার সাথে অন্য কারো তুলনা হবে। আপনারা সবচেয়ে বেশি সতর্ক। অন্যান্য সংগঠনের যারা আছেন কর্মী, এই বিষয়গুলো আপনাদের আচরণের মধ্য দিয়ে কেউ যেন কোনো ধরনের মনে কষ্ট না হয়। মানুষকে সালাম দিবেন সুন্দর করে, এটি রাজনৈতিক শিক্ষা। সালামের নিয়ম আছে, আসসালামু আলাইকুম, কষ্ট হয় না বলুন। এমন ভাবে সালাম দেন, আসসালামু আলাইকুম, আপনি কি কইছেন তাও বোঝে না, হেও বোঝে না। ধর্মীয় ব্যাখ্যায় গেলাম না, তাহলে আবার ওয়াজ হয়ে যাবে। মানুষকে সালাম দিবেন সুন্দর করে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যাদের ব্যবসা আছে তারা ব্যবসা করবে। কোন ধরনের কোন অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আপনারা জড়িত হবেন না। সুস্পষ্ট নির্দেশনায় 1 ইঞ্চি ছাড় কাউকে দেওয়া হবে না। আমি সহ আপনারা যে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন, অভিযোগ পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, ঘাট ধরে এই দল থেকে বের করবে। 1 ইঞ্চি ছাড় কাউকে দেওয়া হবে না। শহীদের রক্তের সাথে বিএনপি বেইমানি করবে না। বিএনপি কোনোদিন বেইমানি করে না, যে কারণে বিএনপির কোনোদিন পালিয়ে যাওয়ার দরকার হয়। আপনার অসংখ্য সহযোগিতা, যে আপনার পাশে ছিল, গুলি খেয়ে মরে গেছে এই অধিকার আদায়ের লড়াইয়ে, তিনি কবরে চলে গেছে, যে পঙ্গু হয়ে গেছে, তার ওই আত্মত্যাগের সাথে বিএনপি কোনোদিন বেইমানি করবে। সুতরাং সবাই সতর্ক হবে। সবার চলাফেরা, আচার ব্যবহারের মাধ্যমে এই দলকে একটি আদর্শ দল হিসেবে গড়ে তুলবে। শেষ কথাটি বলবো, অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই এত কথা কইছেন, তত্ত্বকথা কইতেছেন, আন্দোলনের সময় এত কথা করেন, তখন তো কইছেন যে এটা করতে হবে, এটা করতে হবে, কত কথা বলছেন, এই প্রশ্ন তো উঠতে পারে। আপনাকে আন্দোলনের সময় আন্দোলন করতে বলা হচ্ছে দেশের গণতন্ত্র উদ্ধার করার জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য, মানুষের সম্পদ হরণ করার জন্য আপনাকে আন্দোলনের কথা বলা। এবং রাজনৈতিক দল একটি জিনিস মনে রাখবেন, নেগেটিভ কথা বলে যায়, এখানে মিডিয়া আছে, অন্যভাবে নিতে পারে। রাজনৈতিক দল তার কর্মীদেরকে প্রোভাইড করার জন্য এটি তার একটি স্কিম। কর্মীদেরকে পজিটিভ ভাবে, ইতিবাচক ভাবে পুনর্বাসন করা, এটি কোনো দোষের কিছু নেই, রাজনৈতিক দল করবে। সেই পর্যন্ত রাজনৈতিক দলকে আপনার সময় দিতে হবে। আপনি নিজে ব্যক্তি উদ্যোগে কখনো কিচ্ছু করতে পারবেন না, সর্বোচ্চ দুবেলা ভালো খাইতে হবে।
রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব তার কর্মীদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং কর্মক্ষম হিসাবে তৈরি করা, কর্মক্ষম হিসাবে তৈরি করা। সেই সুযোগ বিএনপির কাছে যখন আসবে, নিয়ম নীতির মাধ্যমে ইতিবাচক ভাবে আপনারা সেই সুযোগ পাবেন। কি কথা পছন্দ হলো না? কথাটা তো অনেকের মনে হয় পছন্দ হলো না, কিন্তু নিয়মই তো। এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না, এই নিয়মের কোনো ব্যবসায় ঘটবে না। সর্বশেষ কথা বলবো, তারেক রহমানের প্রতিচ্ছবি যেমন মানুষ আপনাদের মাঝে খুঁজে বেড়ায়, আপনাদের মধ্যেও তারেক রহমান আপনাদের মধ্যেও বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে যে জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন হবে আগামীতে, আপনাদের মধ্যেই বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদেরকে খুঁজে বেড়ায়। এক লাইনে কথা বলব, মানুষ যেমন আপনাদের মধ্যে তারেক রহমানের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, তারেক রহমান আপনাদের মধ্যে বিএনপির নেতৃত্ব এবং জনপ্রতিনিধিত্ব যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে জনপ্রতিনিধি যারা হবে বিভিন্ন স্তর, তারেক রহমান কিন্তু আপনাদের মধ্যে খুঁজে বেড়ায়। সেই জন্য সবাই প্রস্তুতি নেবেন, একটু ছাড় দিতে শিখেন, লোককে সম্বরণ করেন, দলকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। একটি জিনিস মনে রাখবেন, সম্পদ যা আছে সেই বড় না, মানুষের ভালোবাসা যার আছে তিনি। মানুষের ভালোবাসায় যে শিখতে হতে পারবে, মানুষের ভালোবাসা নিয়ে যে বড় হতে পারবে, সেই বড় হবে। সম্পদ দিয়ে কোনোদিন বড় হওয়া যায় না। সুতরাং অনেক কথা বললাম, ভালো মন্দ মিলিয়ে মনের কথা ভাই হিসাবে বলেছি। আমার ভুল হলে আপনারা ক্ষমা করবেন, কিন্তু তারেক রহমানের যে স্পষ্ট নির্দেশনা, সেই নির্দেশনা হলো সুপথের বাইরে বিপথে কেউ যাবেন না, যে যাবেন তার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন দেবেন। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাজভবন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।